অপু, জেলার নেতা ফজলু, এটিএম জাহেদ, আরও অনেক নুরুল কবির সহ সাতকানিয়ার নেতৃবৃন্দ উপস্থিত, রাষ্ট্রের পঞ্চম স্তম্ভের অন্যতম স্তম্ভ সাংবাদিক ভাইয়েরা, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সবাইকে জানাচ্ছি আমার সালাম, আসসালামু আলাইকুম। গত 12 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে বাংলাদেশের 2/3 আসন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। তাই আমরা অনেক কিছু ধৈর্য এবং সহ্যের সীমার ভিতর রেখেছি। আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান এবং সাবেক সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন সাতকানিয়ার যে বিভীষিকা, যে ধরনের জমাতি কর্মকাণ্ড শিকার হয়েছে নিরীহ জনগণ বিএনপিকে ভোট দেওয়ার কারণে, তা আপনাদের মধ্যে তুলে ধরছেন। আমিও কিছু তুলে ধরতে চাই, বিশেষ করে লোহাগাড়ার কিছু চিত্র। আজকে অত্যন্ত দুঃখ এবং ক্ষোভের সাথে আমি আপনাদের সামনে জানাতে চাই, আপনারা দেখেছেন, আপনারাও মাঠে ছিলেন, সাংবাদিক ভাইয়েরা দেখেছেন 11টার পর থেকে শুধু আমাদের বিএনপির কিছু নেতৃবৃন্দ, তার মধ্যে খোকন চৌধুরী আছে, মোয়াজ্জেম হোসেন শাওনও আছে, সার্বক্ষণিক সেনাবাহিনীকে দিয়ে তল্লাশি করা হয়েছে। আর আমাদের দায়িত্বশীল যারা আছে কেন্দ্রের মধ্যে, তাদেরকে বেধড়ক পিটানো হয়েছে, যে অনেককে আমরা হাসপাতালে ভর্তি করেছি। এর জন্য দায়ী আমি আগে আশঙ্কা করেছিলাম আমাদের উপজেলার নির্বাহী কর্মকর্তা, সে অসমতল কার্যক্রম করবে এমন একটা ধারণা আমার ছিল বলেই আমি আইনশৃঙ্খলার মিটিংয়ে এইখানে আকার ইঙ্গিতে আমি সমতল আচরণ আশা করছিলাম, লেভেল প্লেইং ফিল্ড। এবং জেলার যে সভা হয়েছিল আইনশৃঙ্খলার বিষয়ে, সেখানেও আমার বক্তব্য ছিল ডিসি মহোদয়ের সামনে, যাতে করে আমি সেখানে কিছু উদাহরণ দিয়ে বক্তব্য রেখেছিলাম। তার জবাব আমাদের ইউনো দিয়েছিলেন এবং মাঠের মধ্যে দেখলাম তার প্রতিফলন। আমার সন্দেহটা ঠিক হয়, এখানে যারা আমাদের বিরোধী দলের নির্বাচিত সংসদীয় সাধারণ চৌধুরীর যারা ফলোয়ার, অর্থাৎ জামাতের নেতৃবৃন্দ, একটা তাদের সাথে আতাত করে নির্বাচনী মাঠে যে নাটক মঞ্চস্থ করেছে, লোহাগাড়ার ভোট যাতে বাধাগ্রস্ত হয়, গিয়ে যেখানে আমাদের জামাতের একটা নেতাকেও পিটাইতে আমরা দেখি নাই, শুধু বিএনপিরগুলো পিটায়, দৌড়ায়, আর ভোট কেন্দ্রে গিয়ে তারা জাল ভোট দেয়। এই ছিল লোহাগাড়া চিত্র। আর অনেক জায়গায় ভোটের রেজাল্ট গণনার পরেও তারা ডিক্লার দেয় নাই, 2 ঘন্টা 3 ঘন্টা পরে তারা বানোয়াট একটা বাধ্যতামূলকভাবে আর্মি এবং ইউনো, যেমন ফতুয়া একটা কেন্দ্র, সেখানে ইউনো কোনোভাবে রিকাউন্টিং করে নাই। তার অনেক উদাহরণ, গতকাল বিআরডিবির একটা নির্বাচন, যেটা জামাতকে একটা কোরবানির সময় একটা অফার থাকে, গরুর সাথে ছাগল ফ্রি, যে আমাদের নির্বাচনের জন্য যে প্যাকেজ করছে ইউনো, তার সাথে একটা ফ্রি দিল বিআরডিবির নির্বাচন। গতকাল আমি ওনাকে বলছিলাম যে নির্বাচন বাতিল করেন, এটা কেউ জানে না, বিআরডিবির সদস্যের মধ্যে পুনঃ তফসিল ঘোষণা করুন। উনি ইচ্ছাকৃতভাবে সকালবেলা গিয়ে দেখে কোনো নির্বাচন হয় নাই, বিনা প্রতিনিধিতে বিআরডিসির কাগজ কলমে একটা নির্বাচন করেছে, যেটা ইতিমধ্যে বিআরডিবির একজন সদস্য এটার ব্যাপারে অভিযোগ দিয়েছে। এই হচ্ছে আমাদের ইউনো সাহেবের যে জমাতের আমাদের বিরোধী দলের পারপাস সার্ভ করার জন্য
যে কর্মকাণ্ড দায়িত্ব নিয়েছে সেটা আজকেও আরেকটা প্রমাণ হলো। ইতিমধ্যে লোহাগাড়ায় সান্দাতে এক বিদেশি নারী শিক্ষা কেন্দ্রে আমাদের প্রবাসী দুই ভাই এসে নির্বাচন করেছে। নারী শিক্ষা কেন্দ্রে বেশি ভোট পেয়েছে বলে দানের শীষ নাজমুল আমিনের পক্ষে, বিএনপির পক্ষে তার বাড়িতে হামলা করে। আমি এই ব্যাপারে আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তারা অভিযোগ করেছে এবং পুলিশি ব্যবস্থাও নিয়েছে। আর ভোটের পরের দিন আমাদের এখানে যে 2 নম্বর কেন্দ্রের 2 নম্বর লোহাগাড়া 2 নম্বর কেন্দ্র নজরুল প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের যে ঘটনা নিয়ে তার পুনরাবৃত্তি করার জন্য দর্জি ভাড়ার একজন তাদের ফলোয়ার এখানে আমাদের বটতলী স্টেশন থেকে হাইজ্যাক করে নিয়ে যায়, পরবর্তী তাকে মারধর করে ছেড়ে দেয়। ইউনোকে আমি বলার পরে সেনাবাহিনী পাঠিয়ে সেখানে দিয়েছে, তবে মামলা নিছে কিনা আমি জানি না। এইভাবে লোহাগাড়ায়ও বিভিন্ন জায়গায়, যেমন এখানে আদনগর 4 নম্বর ওয়ার্ডে দানের শীষ 700 ভোট পেয়েছে, সেখানে কমাইয়ে 500 ভোট করা হয়েছে 4 নম্বর কেন্দ্রে। এইভাবে পরবর্তী যখন এটা গণার জন্য চাপ দেওয়া হয়, না গণে আবার রিকাউন্টিং না করে জোর করে ইউনো, এই ধরনের বিতর্কিত অনেক ভূমিকা। তাই আমি মনে করি আমরা গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে আমরা এটা মেনে নিয়েছি বলে যে বিএনপি দুর্বল তা ভাবার কোনো কারণ নেই। আমরা জানি বিএনপিকে ভোট দেওয়ার জন্য লোহাগাড়ায় উন্মুখ যারা ছিল তারা সেনাবাহিনীর মারধরের কারণে কেন্দ্রের কাছে বেরিয়ে নেয়, ভয়ের কারণে এই সুবিধাটা তারা নিয়েছে। মাঝখানে তাদের সাথে আমাদের প্রতিপক্ষ দলের সাথে তারা আগে পূর্বে যোগসাযোগ ছিল ইউনোর চালিত নীল নকশার মাধ্যমে যে নির্বাচনের ফলাফল আমরা আবার প্রয়োজন হলে আমি প্রার্থীকে অনুরোধ করব রিকাউন্টিং করার জন্য, পুনঃগণনা করলে আমার মনে হয় এখানে বিশাল একটা ভোটের ব্যবধান পাওয়া যাবে। এখানে ইচ্ছাকৃতভাবে প্রত্যেকটা এজেন্ট এখানে তাদের যে এজেন্ট না, যে প্রিসাইডিং পুলিং অফিসার যেগুলো তাদের জামাতি সমর্থক, মাদ্রাসা এবং স্কুল কলেজের শিক্ষক, এগুলোকে নির্দিষ্ট কতগুলো কেন্দ্রে দেওয়া হয় এবং তারা ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছাচারিতার মাধ্যমে একতরফা টিএনওর সাথে কথা বলে একতরফা রেজাল্ট তারা ডিক্লেয়ার করেছে। আমি মনে করি যদি নিয়মতান্ত্রিকভাবে ভোট হতো, লোহাগাড়ায় আরও 50,000 ভোট আমাদের দানের শীষের পক্ষে কাস্ট হতো, সেটা আমার মাঠ পর্যায়ের ধারণা। আমাদের কাছে এই ব্যাপারে যথেষ্ট রিপোর্ট আছে। তাই আমি মনে করি এই যে তারা দাবি করে তারা সৎ লোকের শাসন, আল্লাহর আইন বাস্তবায়নের কথা বলে, আজকে নির্বাচনের পরে যে সাতকানিয়া লোহাগাড়ায় যে বিভীষিকা এখন 2 দিনে আপনারা দেখেছেন, আপনারা বুঝতে পারছেন যে এই দল মুখে আর অন্তরে আর কাজের মধ্যে তাদের বিশাল একটা ফারাক আছে। তারা, আমি যে কথা বারবার নির্বাচনের সময় বলতে চেয়েছিলাম যে তারা মুখ এবং অন্তর আর মাঠের মধ্যে কর্মকাণ্ডের মধ্যে তাদের বিভিন্ন ফারাক আছে, তাদের বেশ আর কথাবার্তার ভিতরে ডিফারেন্স আছে। তাই আমি মনে করি ডেমোক্রেসির স্বার্থে যে আমরা ধৈর্য ধরার এই নয় যে আমাদের পিঠে ভাড়া দেবে। সময় আসবে যে আমরা তার একটা বদলা নেব। কিভাবে নেব? যে আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে তারা কিভাবে করে সেটা, যেভাবে তারা এইভাবে ভোটকে অন্য পথে ধাবিত করে তারা ফলাফলকে তাদের পক্ষে নেওয়ার যে অশুভ তৎপরতা
আমাদের মাঝে পরিলক্ষিত হয়েছে। প্রশাসনের মধ্যে বিশেষ করে মূল কাণ্ডারে ছিল আমাদের লোহাগাড়ার ইউনো। লোহাগাড়ার ইউনোকে অনতিবিলম্বে ওএসডি করার দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আসাদউদ্দিন চৌধুরী মহোদয়। সম্মানিত সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আসলে আপনারা সেই 5টা থেকে এখন বাজে প্রায় 6:45, আপনারা অনেকক্ষণ কষ্ট করে আমাদের এই সংবাদ সম্মেলনের তথ্য সংগ্রহ করার জন্য আপনারা অধীর বসে আছেন এবং তার জন্য আমাদের আজকের সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের নেতা জনাব নাজমুল মুস্তফা আমিন ভাইয়ের পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা এবং মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকে ঢাকার পত্রিকায় রিপোর্ট পাঠাবেন, নিউজ পাঠাবেন, সে কারণে আমরা দ্রুততার মাধ্যমে আমরা আমাদের সংবাদ সম্মেলন শেষ করব। এখন আমরা প্রায় শেষ পর্যায়ে। এ পর্যায়ে নির্বাচনের দিন বিভিন্ন অনিয়ম এবং নির্বাচন পরবর্তী সহিংসতা, বিএনপি সমর্থকদের উপর হামলা, হুমকি, শিক্ষা প্রতিষ্ঠান ভাঙচুর এবং নিরহ মা বোনদের উপর, নারীদের উপর গায়ে হাত তোলা থেকে নির্যাতন থেকে শুরু করে যেসব বিষয়ে প্রতিপক্ষ দলের কাডাররা হামলা করেছে সেসব বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত চট্টগ্রাম 15 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী তথা সাতকানিয়া লোহাগাড়ার সর্বস্তরে জনগণের মনোনীত প্রার্থী, যিনি বিগত 12 ফেব্রুয়ারির নির্বাচনে তিনি শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই করেছেন বিভিন্ন নিয়ম, বিভিন্ন অসহযোগিতার মাধ্যমেও, যিনি প্রায় 1,30,000-এর মতো ভোট অত্যন্ত কারসুপি সুকৌশলের মধ্যেও তিনি অর্জন করেছেন। সেটি লোহাগাড়া সাতকানিয়ার মানুষের ভালোবাসা। অতীতে সংসদ সদস্য নির্বাচন বিএনপি থেকে যারা করেছিলেন এর এত রেকর্ড সংখ্যক ভোট আগে কেউ পাননি। আমাদের প্রিয় নেতা জনাব নাজমুল মুস্তফা আমিন এখন আপনাদের সামনে তার প্রস্তাবনা তুলে ধরবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক দানের শেষ প্রতীক নিয়ে 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচন হয়। সে নির্বাচনের প্রার্থী আমি নাজমুল মুস্তফা আমিন। নির্বাচন পরবর্তী সম্মানিত সাংবাদিক ভাইদের সাথে মত বিনিময় সভার মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সহ অনলাইন মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সাথে বক্তব্যের শুরু করার পূর্বে ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন, মোটামুটি একটা ধারণা আপনারা পেয়েছেন। আমি নির্বাচনে প্রার্থী ছিলাম চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগাড়া। আমার কিছু অবজারভেশন তথা মূল্যায়ন আপনাদের সামনে মত বিনিময় করছি। আমি নির্বাচনের বিষয়টাকে 3 ভাগে ভাগ করছি: নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরে। নির্বাচন পূর্বে আমরা চেষ্টা করেছি আমাদের দলের পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে
যে কোনো মূল্যে নির্বাচনের পরিবেশটাকে শান্ত রাখা, সব ধরনের উত্তেজনা পরিহার করা, তার এই অংশবিশেষে তাদের কোনো উস্কানিতে আমরা পা দিই নাই। আপনারা ইতিমধ্যে জেনেছেন তারা বিভিন্নভাবে আমাদেরকে উস্কানি দিয়েছে। এটা সহিংস ঘটনা ঘটানোর জন্য তারা সব সময় পায়ের উপর পা রেখে ঝগড়া করার মতো একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে, যেখানে আমরা পা দিইনি। সেটার উদাহরণস্বরূপ তারা আমাদের কিছু বিলবোর্ড, ব্যানার এবং মাদ্রাসা ইউনিয়নে একটা ক্যাম্প জ্বালিয়ে দেয়। সবচেয়ে মর্মান্তিক ঘটনাটা ঘটে পৌরসভার রোজমোর পাড়া। আমাদের দুইজন পৌরসভার সমুদর পাড়া আমাদের দুজন কর্মীকে মেরে দন্তমুবারক শহীদ করা হয়েছে, হাত ভেঙে দেওয়া হয়েছে, তারা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে আমি দুইবার গিয়ে প্রতিবাদ সভা করি, বক্তব্য দিই। গতকালকেও সেই ঘটনার পুনরাবৃত্তি করি। জনাব শাহজাহান চৌধুরী সাহেব যখন আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, সেই ঘটনাটা আমি তুলে ধরি। সেই দুইজন আহত ব্যক্তির নাম হচ্ছে শমসু ভাই এবং দেলোয়ার ভাই। ওনারা প্রত্যেকেই 60 ঊর্ধ্ব বয়স। আমাদের সুন্নত, রসুলের সুন্নত, ওনারা দুজনেই বয়স্ক, দাড়িওয়ালা এবং দুজনেই আমাদের ধর্মকর্ম করা লোক, সম্মানিত ব্যক্তি। দানের শীষকে ভালোবেসে যারা দানের শীষের ব্যানার এবং পেস্টুন লাগাচ্ছিলেন, তাদেরকে আহত করা হয়। আমরা হাসপাতালে দেখতে যাই, হাসপাতালের প্রাঙ্গণে আমরা প্রতিবাদ করি। সেদিন রাত্রে আমাকে ফোনের উপর ফোন, অনেকবার আমাকে ফোন করেন আজকে যিনি বিজয়ী দাবি করছেন জনাব শাহজাহান চৌধুরী সাহেব। আমরা মামলা করার জন্য সব প্রক্রিয়া শেষ, শুধু মামলাটা নেন এটা বললেই মামলাটা হয়ে যায়। আমরা ওনাদের চরিত্রটাও জানা আছে, আর আমরা চেয়েছিলাম পরিবেশটা শান্ত থাকুক। আমি মামলাটা করতে দিই নাই, কারণ উনি ফোন করাতে আমার সাথে উনি এত সুন্দরভাবে বুঝিয়েছেন আমাকে যে সেই আহত ব্যক্তিদেরকে আমি দেখতে যাব, ওরা আমার পরিবারের সদস্য, আমার এলাকার লোক। আমাকে এইভাবে বলাতে আমি আর মামলাটা করি নাই। কিন্তু উনি ওনাদেরকে দেখতেও যাননি, খোঁজখবরও নেননি, ফোনও দেননি। 1 সপ্তাহ পার হওয়ার পরে আমি প্রতিবাদ স্বরূপ ওই এলাকায় গিয়ে বক্তব্য দিই যে আপনি আমাকে কথা দিয়েছিলেন আপনি ওনাদেরকে দেখতে যাবেন, আপনি দেখতে যান নাই। গতকালকে সেই কথাটার উনি উত্তর দিতে গিয়ে বলেন এই দুইজন মাদকাসক্ত, ওরা নেশাখোর। তা আমি বললাম ঠিক আছে, ওনারা মাদকাসক্ত, ওনারা নেশাখোর, ওনাদের চরিত্রে দোষ আছে। বিএনপি যারা করে তাদের সবার চরিত্রে দোষ। বিএনপির সাথে থাকলে সবাই ফেরেস্তা, বিএনপি ফেরেস্তা। বিএনপির মার্কা নিয়ে নির্বাচন করলে সেই মার্কা পবিত্র। বিএনপি সাথে না থাকলে, আমি আমার সামনে বলে নাই, আমার অবর্তমানে অনেক জায়গায় উনি বলেছেন বিএনপির লোককে দেখলে, বিএনপির কাউকে দেখলে হাত দিয়ে বলে যে নাপাক নাপাক নাপাক। এত ঘৃণা জমিয়ে রেখেছেন মনে। কালকে বলছেন যে ওরা মাদকাসক্ত, এটাই বুঝাতে চাচ্ছেন মাদকাসক্ত, সেই কারণে ওনাদেরকে মারা হয়েছে। ওরা নেশাগ্রস্ত, সেই কারণে আমি যাই নাই। সেটাই উনি আমাকে বোঝানোর চেষ্টা করেছেন। আমি ওনাকে বললাম যদি ওরা মাদকাসক্ত হয়, ওদেরকে পিটানোর অধিকার তো আপনার ভাগিনাকে, আপনার আত্মীয় স্বজনকে দেওয়া হয় নাই। ওদেরকে না পিটিয়ে থানায় হস্তান্তর করলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়াটাই ছিল আইনের প্রতি শ্রদ্ধা। তাকে মেরে দন্ত মোবারক শহীদ করে দেওয়াটা আইনের প্রতি শ্রদ্ধা নয়। এটা গেল নির্বাচন পূর্বের ঘটনা। জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা শান্ত রাখার চেষ্টা করেছি। আরেকটি আরও মর্মান্তিক ঘটনা কাঞ্চনাতে যেটা ঘটেছে,
আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি আজকেও পরিদর্শন করেছি। সেই বাড়ির চতুর্দিকে সুপারি গাছ, সেই বাড়ির চতুর্দিকে কাঁঠাল গাছ। কাঁঠাল গাছে উঠে একটু হাত দিলেই ছাদে উঠতে পারবে। আপনারা সাংবাদিক ভাইয়েরা বলেন তো, আমার কাছে যদি অর্থ থাকে, অস্ত্র থাকে, আমি অর্থ এবং অস্ত্র মূল্যবান জিনিস, আইন বহির্ভূত জিনিস আমি কি সাবধানে রাখবো না? আমি কি একটু লুকিয়ে রাখবো না? আমি একটু নিরাপদ জায়গায় রাখবো না? আমার সেই ছাত্রদল নেতা ফিরোজের নিষ্পাপ দুইটি ভাইকে, যারা একজন গার্মেন্টসে চাকরি করেন, একটা ফ্রেসে চাকরি করেন, তাদেরকে সেই পরিবারের পুরাটা সবাইকে ফাঁসানোর জন্য গভীর রাত্রে উঠে অকেজো একটা অস্ত্র, আমি আর্মি ক্যাম্পে গিয়ে এবং ওসি সাহেবের কাছে গিয়ে বলেছি, এটা যদি 1 বছরেও যদি এটা ঠিক করা যায় তাহলে আমি সব মেনে নেব। সেটা ঠিক করার আর কোনো সুযোগ নেই, তার নাট বল্টু কিছুই নেই। আমি তো আর অস্ত্র হাতে নিয়ে নেই, আমি বুঝি না অস্ত্রে কী থাকে। তবে ওসি সাহেব, প্রশাসন স্বীকার করেছে এটা একটা অকেজো অস্ত্র। সে অকেজো অস্ত্র ছাদের উপর রেখে সেনাবাহিনীর চৌকস কর্মকর্তাদেরকে ফোন করে, বারবার ফোন করে নিশ্চিত করেছে এই বাড়ির ছাদের উপরে অস্ত্র আছে। তারা সেই অস্ত্র নিয়ে তার পরিবারের, তার ছোট ভাইদেরকে গ্রেপ্তার করিয়ে, গ্রেপ্তার দেখিয়ে থানা হাজতে প্রেরণ করে তারা এখন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আছে। আমি থানা প্রশাসন এবং আর্মি কমান্ডারদের সাথে আলাপ করেছি, ওনাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছি, আপনারা আমাদের চেয়ে অনেক বেশি ট্যালেন্ট, আপনারা পাবলিকের চোখ দেখলে বুঝেন, আপনারা বলেন তো এইরকম অকেজো অস্ত্র কি ছাদের উপর কেউ রাখতে পারে? আর ওরা কেমনে নিশ্চিত, প্রতিপক্ষ কেমনে নিশ্চিত হলো জামাতের ক্যাডাররা, শিবিরের ক্যাডাররা এইবারে ছাদের উপর অস্ত্র আছে এবং কোন কোনায় আছে, কোন জায়গায় আছে, সেটাও কেমনে তারা নির্দিষ্ট করে দিতে পারলো? আর আপনারাও সেটা বিশ্বাস করে সেই অস্ত্র নিয়ে তাদেরকে চালান দিয়ে কারাগারে পাঠানোর ব্যবস্থা করলেন। এই দুইটা ছেলের জীবনটা নষ্ট হয়ে গেল, এটার দায়ভারটা কে নেবে? সেই কর্মকর্তা আমার কথায় যুক্তি আছে মনে করে উনি চেষ্টা করেছেন, বলেছেন আমি আবার একটু পরিদর্শন করব, যা হওয়ার তো আমরা নোট দিয়ে দিয়েছি। কিন্তু আমার কথাতে উনি কোনো বার্গেনিংয়ে যেতে পারেন নাই, কারণ আমি যুক্তিসঙ্গতভাবে আমার বক্তব্যটা ওনাকে উপস্থাপন করেছি। গেছে নির্বাচনের, এটা ছিল আমাদের নির্বাচনের পূর্বের কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা জাতির বিবেক, সংবাদটা সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে, দেশের দৃষ্টিকোণ থেকে কীভাবে লিখবেন আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। এবার আসি আমাদের নির্বাচনকালীন বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে একটু মত বিনিময় করতে চাই, চেষ্টা করব যত দ্রুত সম্ভব শেষ করব। আপনারা জানেন দীর্ঘ বছরের পর বছর বিগত নির্বাচন থেকে শুরু করে নির্বাচনকে প্রভাবিত করার জন্য আমাদের এখানে অনেক সংস্থা আছেন, নিয়োগকারী সংস্থা, স্কুল কলেজের শিক্ষক, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, বিভিন্নভাবে একাডেমিক সুপারভাইজারদেরকে কাজে লাগিয়ে সাতকানিয়া লোহাগাড়ায় বিভিন্নভাবে জামাতের দায়িত্বশীল ব্যক্তিদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রদান করা হয়, নিয়োগ দেওয়া হয়। তাদের একমাত্র উদ্দেশ্য ভবিষ্যৎ নির্বাচনকে প্রভাবিত করা। একেবারে আমি নির্দ্বিধায় বলতে পারি, যে কয়জন প্রিসাইডিং অফিসার নিয়োগ দেওয়া হয় ওনারা বেছে বেছে দেখে দেখে পরীক্ষা নিরীক্ষা করেই তালিকাটা বসে থেকে নির্বাচনী অফিস, ইলেকশনের অফিস এবং নির্বাহী কর্মকর্তার অফিসে বসে এটা নির্ধারণ করে দেন। সেই মোতাবেক এই নির্বাচনে প্রভাব বিস্তার করার জন্য প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং এবং পোলিং প্রত্যেকটা সেন্টারে তাদের দায়িত্বশীলদেরকে নিয়োগ দেওয়া হয়।
এখন দায়িত্বশীলটা কিভাবে প্রমাণ করবেন? গতকাল নির্বাচন পরবর্তী ঘটনার সময় আমি ব্যাখ্যা করব ওনাদের আসল উদ্দেশ্য এবং আসল ঘটনাটা। নির্বাচনকে প্রথমত প্রভাবিত করা হয়েছে। আমি গতকালকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলতে আমাকে নিয়ে ট্রল করা হয়েছে। আমাকে একজন কমেন্টে খুব বিশ্রী ভাষায় লিখেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই ওনার রুচির জন্য। সহকারী প্রিসাইডিং এবং পোলিং যারা দায়িত্ব পালন করেছেন তাদের বেশিরভাগই ওনাদের দলীয় দায়িত্বপ্রাপ্ত দায়িত্বশীল ব্যক্তি। এখানে বাংলাদেশের 292তম আসন চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগাড়ার কারো দ্বিমত থাকতে পারে বলে আমি মনে করি না। এই ভোটারদের মধ্যে এলাকার সবার একটাই পারসেপশন, যেটা বলে জনগণের ধারণা, পাবলিক পারসেপশন হচ্ছে সমস্ত প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং এবং পোলিংদের অধিকাংশই তাদের দলের কর্মী, তাদের দলের দায়িত্বশীল। এটা জনগণের বদ্ধমূল ধারণা এবং সঠিক। সেভাবে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। প্রত্যেকটি সেন্টারের ভোট কাউন্টিংয়ে অযথা অহেতুক সময় ক্ষেপণ করা হয়েছে। যেখানে তাদের ভোট কম, তারা জয়লাভ করতে পারতেছে না, তাদের সিনিয়র নেতৃবৃন্দরে কেন্দ্রে ঢুকে প্রশাসনের সহায়তায় সেটাকে ম্যানিপুলেশন করার চেষ্টা করা হয়েছে। এটা হলো প্রিসাইডিং, পুলিং এবং সহকারী প্রিসাইডিংয়ের প্রভাবিত নির্বাচনের একটা অংশ। এবার বলি আমাদের উপজেলা প্রশাসন। আমাদের উপজেলা প্রশাসন, লোহাগাড়া উপজেলা প্রশাসন বিশেষ করে সাতকানিয়া উপজেলা প্রশাসন মোটামুটি দায়িত্ব পালন করেছেন। এত বেশি নেকেটলি একটা দলের পক্ষে হয়ে সাতকানিয়া উপজেলা প্রশাসন কার্যক্রম পরিচালনা করে নাই। কিন্তু লোহাগাড়া উপজেলা প্রশাসন গতকালকে নির্বাচনের দিন যা দেখিয়েছেন, নির্বাচনের আগের দিন যা উনি মুখে বলেছেন এবং নির্বাচনের দিন যা করেছেন, সেটা অত্যন্ত দুঃখজনক। একজন সরকারের প্রজাতন্ত্রের একজন দায়িত্বশীল দায়িত্বে থেকে উনি সম্পূর্ণ দলীয় একজন কর্মীর মতো ভূমিকা রেখেছেন। উনি যেখানেই আমাদের ভোটের উপস্থিতি এবং দানের শীষের ভোট পক্ষে যেখানে ভোট পড়ছে, সেখানে কোনো কারণ ছাড়া সেনাবাহিনীকে তলব করেছেন। কোনো কারণ ছাড়া সেনাবাহিনীকে এমনভাবে তথ্য দেওয়া হয়েছে যাতে দানের শীষের কেউ থাকলে তাকে পিটিয়ে 500 গজ দূরে না 1 কিলোমিটার দূরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সবচেয়ে কঠিন কাজটি করেছে আমার সেন্টারে সুখসুরি উচ্চ বিদ্যালয়। একটার পর থেকে কোনো ভোটারকে ওখানে যাইতে দেওয়া হয় নাই দাঁড়িপাল্লার ভোটার ছাড়া, যারা একই ডিজাইনের একই কালারের বোরকা পরে শুধু জাল ভোটটা দিয়েছে। প্রত্যেকটা সেন্টারে উপজেলা প্রশাসন ভূমিকা রেখেছে একজন দলের কর্মী হিসাবে। আমি যতবারই ওনার সঙ্গে দেখা করার চেষ্টা করেছি, উনি আমাকে আশ্বস্ত করেছেন, দেখেন লোহাগাড়ায় একটা ঐতিহাসিক, সারা জীবন মনে রাখার মতো একটা নির্বাচন আমি করব, শুধু দেখেন। আপনাদের মনে থাকার কথা, অতীতের অনেকেই এই রকম কথা বলে। আসলেই উনি যে নির্বাচনটা গতকালকে করেছেন, 12ই ফেব্রুয়ারি উনি যে দায়িত্বে থেকে দায়িত্ব পালন করেছেন, সেটা কিন্তু মনে রাখার মতো ঘটনা। উনি মিথ্যা বলেন নাই। আমাদের দলের কর্মীদেরকে, দলীয় ভাইদেরকে, ভোটারদেরকে প্রত্যেকটা সেন্টারে স্বাভাবিক প্রক্রিয়ায় ভোট দেওয়াতে চরমভাবে বাধাগ্রস্ত করা হয়। আমাদের জাতির গর্ব সেনাবাহিনীর সম্মানিত কর্মকর্তারা তো এত কিছু বুঝেন না। ওনারা ইউনো মহোদয়ের ডাকে ওনারা তড়িৎ গতিতে সাড়া দেন। ওনারা ওখানে যারা প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন, ওনার ফোনকে ওনারা শতভাগ সত্য হিসেবে ধরে নেন।
তাহলে ইউনো মহোদয় এবং প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা মিলে আমাদের জাতির গর্ব, আমাদের অহংকার গর্বিত সেনাবাহিনীকে ওনারা ইচ্ছে মতো কাজে লাগিয়েছেন তাদের ভোট ম্যানিপুলেশনের জন্য, তারা জিতে আসার জন্য। কারণ আপনারা জানেন আমি উত্ত্যক্ত করি না, মিথ্যা কম বলার চেষ্টা করি। সাতকানিয়া লোহাগড়ার ধানের শীষের গণজোয়ার, তাদের ঘুম হারাম হয়ে গিয়েছিল, এটা কিন্তু আমি বাড়িয়ে বলছি না। তারা সেখান থেকে কিভাবে প্রশাসনকে ব্যবহার করে প্রভাবিত করে নির্বাচনের মাধ্যমে একটা প্রভাবিত নির্বাচন করে তারা জয়লাভ করার সমস্ত পরিকল্পনা তারা গ্রহণ করেছিল এবং পরিকল্পনা বাস্তবায়ন করেছে। আমি ভোটের দিন যে সকল জাতীয়তাবাদী দলের ভাই সাধারণ ভোটার, সাধারণ জনগণের উপরে অহেতুক হামলা, অহেতুক মারধর করা হয়েছে, আমি তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাদের প্রতি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধানের শীষকে ভালোবেসে যারা একটা কোনো কারণ ছাড়া একটা লাঠির বাড়ি খেয়েছেন, সেটা আপনারা খান নাই, সমস্ত লাঠির বাড়ি আমি গ্রহণ করলাম। আমি অত্যন্ত ব্যথিত আমাদের নিরীহ ভোটারদেরকে কেন্দ্রের সামনে থেকে পিটিয়ে বের করে দেওয়ার যে ঘৃণ্য প্রচেষ্টা চালিয়েছে প্রত্যেকটি কেন্দ্রে, যার কারণে যেখানে 80% ভোটের টার্ন আউট হওয়ার কথা, সেখানে ভোটের শতকরা ভাগ হচ্ছে 50 ঊর্ধ্ব মাত্র। 30% ভোটার একটার পর থেকে আর ভোট কেন্দ্রমুখী হয় নাই। কারণ যদি 4:30 পর্যন্ত ভোট চলতো, সাধারণ জনগণ যদি ভোট দিতে যেতে পারত, এই ভোটের শতকরা ভাগ হতো মিনিমাম 80%-এর উপরে। আমি মনে করি আমার এলাকার জনগণ, আমার সাতকানিয়া লোহাগড়ার সাধারণ ভোটাররা আমার কথাতে একমত হবেন। ওনারা যখন দেখলেন যে অহেতুক পিটানি খাচ্ছে ভোটাররা, তখন আর তারা কেন্দ্রমুখী হয় নাই। এবার গেল 4:30 পর্যন্ত ঘটনা। 4:30টার মধ্যে 2টার পর থেকে তাদের মহিলা জাল ভোট যারা দিতে অত্যন্ত দক্ষ, যারা 2 কোটির উপরে বোরকা বানিয়ে রেখেছে জাল ভোট দেওয়ার জন্য, যাদের সমস্ত সফলতার ভিত্তি হচ্ছে এই ধরনের অপকৌশল, যারা এই অপকৌশলের মাধ্যমেই আল্লাহকেও সন্তুষ্টি করতে চায়, দুনিয়াকেও শান্ত রাখতে চায়, সব কিছু অর্জন করতে চায়, সব কিছু মাপ হয়ে যায় যদি সিলটা দাঁড়িপাল্লায় পড়ে। যারা এই চিন্তায় বিশ্বাসী, যারা এই মনোভাবাপন্ন, তারা আমাদের ভোটটাকে 4:30 পর্যন্ত জাল ভোটের মাধ্যমে টেনে নিয়ে গেছেন। এরপরে আসেন এবার ভোট গণনাকালীন। ভোট গণনাকালীন আমাদের পক্ষে ছিল 1 জন, কিন্তু ওনাদের পক্ষে ছিল 20 জন। সরকারি সকল কর্মকর্তা, ওনাদের একজন চিফ এজেন্ট, সবাই এক পক্ষে। আমাদের চিফ এজেন্ট যিনি গণনাকালীন থাকবেন, তিনি একা। কোনো সেন্টারে গণনাকালীন আমাদের পাশে থাকার মতো, কোনো শব্দ উচ্চারণ করার মতো, আমাদের চিফ এজেন্টের পক্ষে দাঁড়িয়ে একমত পোষণ করার মতো কোনো কর্মকর্তা কোনো সেন্টারে ছিলেন না। অসহায়ের মতো সেখানে রেজাল্ট শিটে সিগনেচার করে, মনটা খারাপ করে, কাঁদো কাঁদো মুখে, অনেকে চোখে জল নিয়ে, পানি নিয়ে বের হয়ে গেছে। অনেক সেন্টারে ভোট রেজাল্ট শিট দিতে চায় নাই। আমি বললাম যে যতটুকুই হয়েছে ভাই সিগনেচার করে চলে আসো। কিন্তু একজন আমার ভাই জসিম পদুয়ার, সে বলল যে আপনি বললেও আমি সিগনেচার করব না, কারণ একটা বান্ডিল যখন করলাম দেখলাম 90 পিস, আর একটা বান্ডিল যখন দেখলাম যে সেখানে আমাদের অন্য একটা মার্কার ভোট ঢুকে গেছে, ওনাদের বান্ডিলে আমাদের মার্কার ভোট ঢুকে গেছে। এই রকম অবস্থা আমি কিভাবে সিগনেচার করে বের হব? আপনি বললো আমি বের হব না, আমি এই ভোট আমি সিগনেচার না করে বের হয়ে যাচ্ছি, ভোটটা
আমাদের উপজেলা প্রশাসনের কাছে নিয়ে আসছে কাউন্ট ছাড়া। প্রত্যেকটা সেন্টারে কাউন্টের সময় এমন এমন আচরণ করা হয়েছে যেটাকে আমি ভোটের অপকৌশল হিসেবে ধরে নিচ্ছি, নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে বলে ধরে নিচ্ছি। আপনারা জানেন আমি 1,30,000-এর কাছাকাছি, প্রায় 1 লক্ষ পোস্টাল ভোট সহ আমি ভোট পেয়েছি। আমি নিশ্চিত ছিলাম এবং জনগণ আমার পাশে ছিল, ভোটাররা আমাকে ভোট দেওয়ার জন্য, ধানের শীষকে জয়লাভ করার জন্য একাট্টা ছিল। তারপরেও যে সমস্ত নির্বাচক মণ্ডলী ভোটাররা আমাকে ভোট দিয়েছেন, আমি বক্তব্যের এই পর্যায়ে এসে আমার সব কিছু নিয়ে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি আমার শ্রদ্ধা, আমার অবনত মস্তকে আপনাদের প্রতি সম্মান, ভালোবাসা জানাচ্ছি। আপনারা ধানের শীষের পক্ষে 1,30,000-এর পাশাপাশি নাজমুল মুস্তফা আমিনের পক্ষে আপনারা রায় দিয়েছেন। আপনাদের প্রতি আপনাদেরকে আমি কুর্নিশ জানাচ্ছি, আপনাদের প্রতি সম্মান জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। এবার আসেন আমাদের ভোট পরবর্তী ঘটনা। আচ্ছা, আপনারা নির্বাচিত হয়েছেন, ইতিমধ্যে গ্যাজেটে প্রকাশিত হয়েছে। আমি কোনো বক্তব্য দিতাম না, এই ঘটনাগুলি আমি আনতাম না, এই রেফারেন্সগুলো নিয়ে সাংবাদিক সম্মেলন করার কোনো মানসিকতা আমার ছিল না। আমি অত্যন্ত মর্মাহত আমি যখন দেখলাম নির্বাচন পরবর্তী আপনারা জয়ী হয়ে পরাজিত পক্ষের উপর শুধুমাত্র ধানের শীষের পক্ষে কাজ করেছে, ধানের শীষের পক্ষে ভোট দিয়েছে। ধানের শীষ কেন এই সেন্টারে জয়লাভ করলো? বিগত এত বছরে কোনো সময় ধানের শীষ জয়লাভ করে নাই, কেন এত বেশি ভোট পেল? কারা এই ধানের শীষের পক্ষে কাজ করেছে তাদের নাম ধরে ধরে তাদের ঘরে গিয়ে তাদেরকে না পেয়ে তাদের মাকে পিটিয়েছেন, দাঁত ভেঙে দিয়েছেন, তাদের বাপকে পিটিয়েছেন, তাদের ঘরবাড়িতে হামলা করেছেন। এইটা দেখে আমি আর স্থির থাকতে পারলাম না। আমি গতকাল একটা চূড়ামণি আবাসিক আদর্শ গ্রাম চরতির 2 নম্বর ওয়ার্ড আমি গিয়ে বাসায় প্রকাশ করার মতো না এমন ঘটনা ঘটাচ্ছে। পুলিশ বা কেউ গেলেই দৌড়ে চলে যায়, আবার এসে এদের উপরে হামলা করে। আমরা যখন উপস্থিত হই তখন ওপেন ফায়ার করে চলে গেল। আমরা মেইন রাস্তায় আসার পরে আবার আসে এদেরকে হামলা করলো। তাদের ঘর তারা নিজেরা দা দিয়ে কেটে, আর্মিকে ডেকে বললো যে বিএনপির নেতারাদের সাথে সন্ত্রাসী আসছিল, ওরা গট্টর কেটে চলে গেছে। তাদের ঘর কেটে আবার সেটা মামলা করতে গেল। মানে এমন এমন ঘটনা ঘটাচ্ছেন যেটা তাদের মুখে বলে আল্লাহর আইন, সৎলোকের শাসন। আমার মাথার কোনো জায়গাতে আসে না, এমন কাজ তো মানুষ করতে পারে না যেটা ওনারা করে যাচ্ছেন। এই যে ড্যামসায়, সময় সংক্ষিপ্ততার কারণে আহত ব্যক্তিদের নাম বলতে পারতেছি না, আমার এখানে তালিকা আছে। আপনারা নিরপেক্ষ একটা টিম করে আপনারা ঘুরতে পারেন। আমার সাথে 10-12 জন সাংবাদিক বাইরে ছিল, ওনারা দেখেছেন। ওর একটা অবিবাহিত বোন, ছাত্রদলের একটা ভাইয়ের, সে কান্নায় কথা বলতে পারতেছে না, তাকে হামলা করা হয়েছে। এবং কিভাবে হামলা করা হয়েছে সে বর্ণনা আর দিচ্ছেন না। ওর মাকে লাথি মেরে মেরে ঘরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে ঘুষা মেরে দাঁত ভেঙে ফেলে দিয়েছে। সেই রকম ঘটনা ড্যামসাতে, আপনার কাঞ্চনাতে, চরতিতে, আমি যে কয়টা প্রায় 6টার মতো ইউনিয়ন আমি পরিদর্শন করেছি গতকালকে আর আজকে, প্রত্যেকটা ঘটনার হৃদয় বিদারক। আমি এই ঘটনা যখন জনাব শাহজাহান চৌধুরীর সামনে উত্থাপন করলাম যে আপনাদের লোকগুলো আমাদের লোকদেরকে এইভাবে হামলা করছে নির্বাচন পরবর্তী, উনি সেটা স্বীকার করতে চান না। উনি বলে যে সেটা তদন্ত করেন, আপনাদের 2 জন লোক দেন, আমাদের 2 জন লোক দেন। তা আমি বললাম যে আমি কেন তদন্ত করব আর আপনাদের 2 জন কেন তদন্ত করবে? বাংলাদেশ সরকার আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের জনগণের ট্যাক্সের টাকায় সরকারি অনেক গোয়েন্দা সংস্থা তৈরি করেছেন, অনেক অর্গানাইজেশন আছেন গোয়েন্দা সংস্থার, তারা তদন্ত করবে এবং পুলিশ প্রশাসন সেটি ব্যবস্থা নেবে। এটাই তো নিয়ম হওয়া উচিত। আপনার 2 জন আমাদের 2 জন কেন ওখানে দৌড়াদৌড়ি করব? বলে যে ওরা আমাদের লোক নয়, ওরা স্বৈরাচারের দোসর, ওরা আওয়ামী লীগের দোসর,
কোনো একটা কথা যদি আমরা কোনো যৌক্তিক কথা তুলে ধরি, ওরা আওয়ামী লীগের দোসর হয়ে যায়, স্বৈরাচারের দোসর হয়ে যায়, ওরা এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আচ্ছা, আপনারাই বলুন তো, যারা আওয়ামী লীগের দোসর, যারা স্বৈরাচারের দোসর, তারা কি আমাদেরকে হামলা করার জন্য ওই এলাকায় বসে আছে? এটা একটা পাগলে বিশ্বাস করবে? কথায় কথায় শুধু স্বৈরাচার আর আওয়ামী লীগ, কথায় কথায় স্বৈরাচারের দোসর। আমি এটাতে ওনার সাথে একমত হই নাই। আমি বললাম যে আপনি এখন নির্বাচিত প্রতিনিধি, যেভাবেই আপনি নির্বাচিত হন না কেন, গ্যাজেট প্রকাশিত হয়েছে, আমি চিন্তা ভাবনা করছি এই ভোটের রিকাউন্টিং হক করবো কি করবো না, আমাদের নেতৃবৃন্দদেরকে নিয়ে আমি আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করব। হয়তো করতে পারি, আবেদন নাও করতে পারি, কিন্তু আপনি তো গ্যাজেট যেহেতু প্রকাশিত হচ্ছে, নির্বাচিত এখানকার আপনি জনপ্রতিনিধি সাতকানিয়া লোহাগাড়ার, আপনি যদি ওসি সাহেবকে বলেন সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, 24 ঘন্টায় তাকে গ্রেপ্তার করে আমার সামনে নিয়ে আসেন, চেহারাটা সামনে চলে আসে না? সেটাকে আওয়ামী লীগের দোসর না বিএনপি না জামাত? সেটার জন্য কেন আমাদের দুজন আপনাদের দুজন লাগবে? আমার টাকায় গোয়েন্দা সংস্থা আছে না? ডিএসবি আছে না? ডিবি আছে না? এনএসআই আছে না? ডিজিএফআই আছে না? এত এত গোয়েন্দা সংস্থা থাকতে কেন আমাকে তো রাষ্ট্রে দায়িত্ব দেয় নাই গোয়েন্দা তথ্য দেওয়ার জন্য? আমাকে কি রাষ্ট্রে কোথাও লেখছে আমাকে নাগরিক সার্টিফিকেট দেওয়ার জন্য? কোথাও কি আমাকে বাধ্য করছে আপনি গোয়েন্দা তথ্য দিতে বাধ্য? আমি স্ব-উদ্যোগী হয়ে যদি গোয়েন্দা তথ্য দিই রাষ্ট্রের মঙ্গলের সাথে, সেটা ওকে। আমাকে তো পে করে না গোয়েন্দা তথ্য দেওয়ার জন্য। আমি এই সমস্ত বিষয় ওনার সামনে আনার পরে উনি বলল যে ঠিক আছে, আমি ওসি সাহেবকে বলবো। আজকে শুনলাম বিভিন্ন ওনার ইউনিটে বলে দিছে যে তোমরা যা এই ধরনের হামলা তোমরা আর করবা না। আমাদের কাছে ফোন করছে যে উনি বিভিন্ন ইউনিটে, ওরা বলতেছে ওরা আরো অন্য কিছু সাজাচ্ছে। এটা আমরা করি নাই, এটা বিএনপি করছে। আমাদের একটা লোক তাদের দৌড়ানি খেয়ে ছাদের উপর উঠছে, ছাদের উপর উঠতে গিয়ে পড়ছে, তার ঘরে গিয়ে আমি 10,000 টাকা দিয়েছি, তাকে দেখে আসছি। ফেসবুকে আপনারা দেখছেন মনে হয়, 6টা দাঁত পড়ে গেছে, পা ভেঙে গেছে। সেটা ফেসবুকে প্রচার করছে বিএনপি নেতারা, বিএনপির কর্মীরা ওকে মারছে, ওকে আহত করছে। আমার দলের লোককে আমার দলের নেতাকর্মীরা কেন মারবে? তার ওয়াইফের সাথে দেখা করলাম, তার সাথে দেখা করলাম, তারা বললো যে আমি ছাদ থেকে পড়ছি। ওরা যেটা প্রপাগান্ডা চালাইছে, ফেসবুকে দিছে যে বিএনপির কর্মীরা মারছে, এটা মিথ্যা। সে স্টেটমেন্টটা আমি ওদের থেকে নিলাম। যত রকমের মিথ্যা তথ্য দিয়ে জনগণকে প্রভাবিত করার চেষ্টা ওনারাই করে যাচ্ছেন। আর আমরা যদি কোনো একটা শব্দ যদি ভুল হয়, কোনো একটু যদি এদিক ওদিক হয়, আমাদেরকেও নিয়ে ওনারা অনেক ট্রল করেন। কিন্তু আমি আজ পর্যন্ত ওনার অনেক বক্তব্য নিয়ে অনেকে ট্রল করেন, আমি কিন্তু করি নাই, আমি করবও না। আমি শুধু বলতে চাই, আমি কালকে ওনাকে অনুরোধ করেছি যে আপনি এখন জয়ী সদস্য ধরে নিলাম, যেহেতু আমি এখনো রিকাউন্টিংয়ের জন্য আবেদন করি নাই, এখনো আপনাকে আমি ধরে নিলাম। কিন্তু আপনি চাইলে আমার এই এলাকাটা শান্ত থাকে। আমি অনুরোধ করছি আপনাকে, করজোরে অনুরোধ করছি, আপনার এই সকল সন্ত্রাসীদেরকে আপনি কন্ট্রোল করেন। আপনার এই বালুকে কেউ, গাছকে কেউ, মাটিকে কেউ, পাহাড় সহ যারা খেয়ে ফেলতেছে তাদেরকে আপনি কন্ট্রোল করেন, অস্ত্রবাজদের কন্ট্রোল করেন। সেই সাতকানিয়া লোহাগাড়ার যে বদনাম, মিনি পাকিস্তান, মিনি ক্যান্টনমেন্ট, অবৈধ অস্ত্রধারীদেরকে আপনি অস্ত্রশূন্য করেন। থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধারের ব্যবস্থা করেন। আপনি সাংবাদিকদেরকে নিয়ে বক্তব্য দিলে হবে না। আমি যদি নির্বাচিত হতাম, আমি 30 দিনের মধ্যে অবৈধ অস্ত্রমুক্ত সাতকানিয়া লোহাগাড়া করতাম, এবং এই মাটিকে কেউ, পাহাড়কে কেউদের জায়গা এখানে হতো না। আপনি আমার মতো সাহসী কণ্ঠে উচ্চারণ করুন, আপনি চাইলে এই সন্ত্রাসী, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রধারী শূন্য, অবৈধ অস্ত্র যারা আছে, থানার অস্ত্র যারা লুট করছে তাদেরকে গ্রেপ্তার করা একেবারেই খুবই স্বল্প সময়ের ব্যাপার। একমাত্র আপনার প্রশ্রয়ে এই সন্ত্রাসী অস্ত্রধারীরা সাতকানিয়া লোহাগাড়ায় ত্রাসের রাজত্ব চালাবে। আমি আপনাকে অনুরোধ করছি, সাথে সাথে সেই সকল অস্ত্রধারী, সন্ত্রাসী, চাঁদাবাজ যারা পাহাড় খাচ্ছে, মাটি খাচ্ছে, বালু খাচ্ছে, চাঁদাবাজি করছে,
তাদেরকে আমি এই সাংবাদিক সম্মেলন থেকে হুঁশিয়ারি দিচ্ছি, রাষ্ট্র ক্ষমতায় কালকের থেকে যিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, যদি রব্বুল আলামিন সহায় থাকেন, জনাব তারেক রহমান সরকার প্রধান হবেন, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী থাকবে। আপনি আপনার লোকজনদেরকে নিবৃত করেন, সন্ত্রাসী অস্ত্রবাজদেরকে নিবৃত করেন। রাষ্ট্র ক্ষমতায় জাতীয়তাবাদী দল, আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা কর্মী তাদের জীবন দিয়ে হলেও এই দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করবে। আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, আসুন, আমি 1,30,000-এর কাছাকাছি ভোটারের প্রতিনিধিত্ব করি, আপনি পরিসংখ্যানে 1,72,000-এর কাছাকাছি প্রতিনিধিত্ব করেন। আপনি সব সময় মাথায় সেই বিষয়টা রাখবেন, আমিও কিছু লোকের প্রতিনিধিত্ব করি। আপনি সংসদ সদস্য, এখনো পর্যন্ত আপনি শপথ নেন নাই, শপথ নেওয়ার পরও সময় থাকবে আমি কাউন্টিংয়ের জন্য আবেদন করব কিনা। আমি আপনাকে অনুরোধ করছি, আমার এই প্রিয় সাতকানিয়া লোহাগাড়াকে অস্থিতিশীল করবেন না। আমাদের লোকজনদের উপরে যে হামলা হচ্ছে সেটা অনতিবিলম্বে বন্ধ করুন। আমি সম্মানিত সাংবাদিক ভাইদেরকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য এবং আমার যদি কোনো শব্দে ত্রুটি থাকে সেটা আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সঠিক যে বক্তব্যটা আমি দিয়েছি সেটা পরিবেশন করুন এবং সবসময় অপরাধীদের, অন্যায়কারীদের বিরুদ্ধে সোচ্চার থাকুন। সবসময় প্রিয় মাতৃভূমিকে, এই আমার জন্মভূমিকে একটি সুন্দর, একটি বাসযোগ্য এলাকা হিসেবে, বসবাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলার জন্য আপনারা পাশে থাকুন। আমি আপনাদের পাশে থাকব। আমি আপনাদের কাছে জয়ী হয়েছি, লোহাগাড়া সাতকানিয়ার জনগণের কাছে জয়ী হয়েছি। আপনারা আমার যে ভালোবাসা দিয়েছেন, যে সমর্থন আমাকে দিয়েছেন, আমি আমার জীবন দিয়েও সেটা আমি শোধ করতে পারবো না। সবাইকে ধন্যবাদ। প্রিয় এলাকাবাসী, সাতকানিয়া লোহাগাড়াবাসী, আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের প্রতি শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।